আজকে আমরা দেখব কোন কোন জটিল বিষয়গুলো ইরানকে এমন এক সামরিক শক্তিতে পরিণত করেছে যাকে হারানো প্রায় অসম্ভব বলে মনে করা হয়। শুনতে কোনো সাইফাই মুভির মতো লাগছে, তাই না? কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয়, এটাই মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, আর এই বাস্তবতার জন্ম দিয়েছে ইরান। তো প্রশ্নটা হলো, একটা দেশ যা প্রায় ৪০ বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আছে, তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? চলুন আজ সেই রহস্যই ভেদ করা যাক। এটা ভূগোল, যুদ্ধ আর মানুষের বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য গল্প। চলুন শুরুটা করা যাক ইরানের সবচেয়ে বড় শক্তি দিয়ে, যা মানুষ তৈরি করেনি, দিয়েছে প্রকৃতি নিজেই। আর সেটা হলো এর ভূগোল, যা হাজার হাজার বছর ধরে দেশটির জন্য একটা দুর্ভেদ্য বর্মের মতো কাজ করে আসছে। মানে ইতিহাস যদি দেখেন, আলেকজান্ডার থেকে শুরু করে অনেক বড় বড় সাম্রাজ্য এই ভূখণ্ড জয় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আর এর কারণ শুধু ইরানের সেনাবাহিনী নয়, বরং এর চারপাশের প্রকৃতি। ভাবুন একবার, এর পশ্চিমে আছে বিশাল জাগ্রস পর্বতমালা, উত্তরে আলবর্জ, মাঝখানে বিশাল নোনা মরুভূমি, আর দক্ষিণে পারস্য উপসাগর। এই প্রাকৃতিক বাধাগুলো যে কোনো আক্রমণকারী সেনাবাহিনীর জন্য একটা দুঃস্বপ্ন। বড় কোনো বাহিনী এখানে ঢোকার চেষ্টা করলেই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে যেতে বাধ্য, আর তাদের সাপ্লাই লাইনও খুব সহজে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কিন্তু ভূগোল ইরানকে শুধু রক্ষা করে না, তাকে একটা অসীম ক্ষমতাও দিয়েছে, আর সেটা হলো হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। এটা এমন একটা কৌশলগত পয়েন্ট যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 তেল পরিবাহিত হয়। এর নিয়ন্ত্রণ থাকা মানে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখা। ইরানের এই সামরিক শক্তি কিন্তু শুধু ভূগোল থেকে আসেনি, এর পেছনে আছে একটা গভীর ক্ষত, একটা যুদ্ধ যা তাদের মানসিকতাকে পুরোপুরি বদলে দিয়েছে। এই স্বনির্ভরতার জেদটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। ঘটনা শুরু ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব দিয়ে, যার পর ইরান আন্তর্জাতিকভাবে প্রায় একঘরে হয়ে পড়ে। আর এর পরপরই শুরু হয় ইরাকের সাথে ৮ বছরের বিধ্বংসী যুদ্ধ। ওই সময় ইরাক যখন স্কার্ড মিসাইল দিয়ে তেহরান, কোম, ইস্ফাহানের মতো শহরগুলোতে হামলা চালাচ্ছিল, ইরানের তখন চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি, আর শহরের ওপর একের পর এক মিসাইল হামলা থেকে ইরান একটা কঠিন সত্যি শিখেছিল: নিজেদের রক্ষা করতে হলে নিজেদের পায়েই দাঁড়াতে হবে। ওই অসহায়ত্ব থেকেই জন্ম নিয়েছিল আজকের ইরানের মিসাইল কর্মসূচি। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসটা লুকিয়ে আছে। দেখুন, যে নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছিল ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, সেটাই হয়ে উঠল তাদের সবচেয়ে বড় চালিকা শক্তি। তো তারা কাজটা কিভাবে করল? ব্যাপারটা অনেকটা সিনেমার মতো। প্রথমে গোপনে কিছু স্কার্ড মিসাইল জোগাড় করা হলো। তারপর হাসান তেহরানি মোকাদ্দম নামে এক জিনিয়াসের নেতৃত্বে ইরানের ইঞ্জিনিয়াররা সেগুলোকে নাট বল্টু খুলে একদম আলাদা করে ফেললেন। প্রতিটা অংশ নিয়ে গবেষণা করে সেটার আদলে নিজেরাই তৈরি করে ফেললেন নিজেদের প্রথম মিসাইল শাহাব-1। এই যে প্রক্রিয়া, যাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং, এটাই হয়ে উঠল ইরানের পুরো সামরিক শিল্পের মূল ভিত্তি। ইরানের সাফল্যের আরেকটা বড় কারণ হল ডুয়াল ইউজ টেকনোলজির চতুর ব্যবহার। মানে এমন সব প্রযুক্তি যা সাধারণ কাজেও লাগে, আবার সামরিক কাজেও লাগানো যায়। যেমন ধরুন, টেনিস র্যাকেট বানাতে যে হাই গ্রেড কার্বন ফাইবার ব্যবহার হয়, সেটাই কিন্তু মিসাইলের বডি বানাতে কাজে লাগে। ইরান এই ধরনের প্রযুক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক দিয়ে খুব সহজেই জোগাড় করে ফেলে। মানে তারা শুধু প্রযুক্তি কিনেই থেমে থাকেনি, তারা একটা পুরো ইকোসিস্টেম তৈরি করেছে। একদিকে যেমন বিশ্বজুড়ে শেল কোম্পানি নেটওয়ার্ক ব্যবহার করে যন্ত্রাংশ কেনে, তেমনই দেশের ভেতরে সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিনিয়োগ করে নিজেদের ইঞ্জিনিয়ার তৈরি করে। আর এই সব কিছুর পেছনে অর্থের যোগান দেয় আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য। এখন দেখুন, ইরানের মতো একটা দেশ তো আর আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধবিমান বা রণতরী নিয়ে সরাসরি লড়তে পারে না। তাই তারা আরেকটা রাস্তা বেছে নিয়েছে, যাকে বলা হয় এসিমেট্রিক ওয়্যারফেয়ার বা অসম যুদ্ধ। মানে শত্রুর শক্তিতে আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করা। তাদের কাছে হয়তো অত্যাধুনিক যুদ্ধ বিমানের অভাব আছে, ঠিক আছে, কিন্তু এর জবাবে তাদের কাছে যা আছে তা হলো ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইলের এক বিশাল ভাণ্ডার। এটাকেই তারা তাদের দূরপাল্লার বিমান বাহিনী হিসেবে ব্যবহার করে। আর এই মিসাইলগুলো কিন্তু সব একরকম নয়। সময়ের সাথে সাথে এদের ভয়ঙ্কর বিবর্তন ঘটেছে। যেমন প্রথম দিকের তরল জ্বালানির মিসাইলগুলো ছুটতে অনেক সময় লাগত, কিন্তু এখন তাদের কাছে কঠিন জ্বালানির মিসাইল আছে, যা কয়েক মিনিটের নোটিশে ফায়ার করা যায়। আর এখন তো তারা হাইপারসোনিক যুগেও ঢুকে পড়েছে, যা কিনা যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম।
মিসাইলের পাশাপাশি আরেকটা ক্ষেত্রে ইরান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আর সেটা হলো ড্রোন। তারা কম খরচের কামিকাজে ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক নজরদারি ড্রোন সবই তৈরি করছে। এমনকি আমেরিকার সবচেয়ে গোপনীয় ড্রোনগুলোর একটি ধরে ফেলে সেটারও কপি বানিয়ে ফেলেছে। এই স্লাইডটা তাদের পুরো যুদ্ধ দর্শনকে এক কথায় বুঝিয়ে দেয়। একদিকে আমেরিকার বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরী, আর তার জবাবে ইরানের আছে সস্তা কিন্তু কার্যকরী স্পিডবোট। একদিকে স্টেলথ বোমারু বিমান, অন্যদিকে হাইপারসনিক মিসাইল। মানে শক্তির সাথে শক্তি দিয়ে লড়াই নয়, বরং বুদ্ধি দিয়ে শত্রুর দুর্বলতাকে টার্গেট করা। তো এই সব কিছুর ফল কি? ফল হলো ইরান এখন আর একা নয়। তাদের শক্তি এখন শুধু দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনেক বেশি বিস্তৃত। ইরানের আসল শক্তি শুধু তার অস্ত্রে নয়, তাদের ক্ষমতার বেশ কয়েকটা স্তম্ভ আছে। যেমন তাদের একটা নিয়মিত আর্মির পাশাপাশি একটা আদর্শিক বাহিনী বা IRGC আছে। মধ্যপ্রাচ্য জুড়ে তাদের মিত্র প্রক্সি গোষ্ঠী আছে। তাদের একটা শক্তিশালী সাইবার আর্মি আছে। আর এখন তারা রাশিয়া ও চীনের মতো বড় শক্তিগুলোর সাথেও জোট বাঁধছে। শেষ পর্যন্ত ব্যাপারটা একটা অদ্ভুত বৃত্তের মতো। যে নিষেধাজ্ঞাগুলো ইরানকে নিরস্ত্র করার জন্য দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞাই ইরানকে বাধ্য করেছে এমন এক স্বাবলম্বী সামরিক শিল্প গড়ে তুলতে যা বিদেশি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত এবং সম্ভবত আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40 বছরের এই নিষেধাজ্ঞা কি আসলেই ব্যর্থ হয়েছে, নাকি এটা এমন এক প্রতিপক্ষ তৈরি করতে সফল হয়েছে যা এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং যার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব?